রাষ্ট্রপতি নির্বাচনের আগের পদ্ধতি আর থাকবে না, নতুন কোনো পদ্ধতিতে হবে তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও সব দল একমত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই মত দেন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের আলোচনা অনুষ্ঠিত হয় ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠক শেষে নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পুরনো পদ্ধতি আর থাকছে না। নতুন পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ইলেকটোরাল কলেজ ভোটের দাবি জানান তারা। 100 আসনের উচ্চকক্ষ বিষয়েও মত দেন। ইলেকটোরাল কলেজ ভোটে কারা ভোটাধিকার পাবেন তা নিয়েও আলোচনা হয়। উঠে আসে গোপন ব্যালটে ভোটের বিষয়টিও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা এই আলোচনা ওখানে এসছে। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এই ব্যাপারটা আলোচনা হয়েছে। যদি বাইক্যামেরাল পার্লামেন্ট হয় তাহলে উচ্চ পরিষদের সদস্য এবং জাতীয় সংসদের ধরে নিচ্ছি যে 500 সদস্যরা এটাই একটা নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা হয়। বেশিরভাগ দলের মত, টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। যে প্রস্তাব রাখা হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি সর্বোচ্চ জীবনে 2 বার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই বিষয়ে আমরা আমাদের সমর্থন দিয়েছি। প্রধানমন্ত্রীর 2 বারের বেশি, কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি 2 বারের বেশি আমরা দেখেছি, আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায়। একজন ব্যক্তি পরপর 2 টার্ম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি পরবর্তীতে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, থাকতে পারবেন না। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা একমত হয়েছি, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে সবাই একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় 2 কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে 100 সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত দিয়েছেন। আগামী রোববার থেকে আবারও আলোচনা চলবে। এতে গুরুত্ব পাবে রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণের বিষয়। যেটা আমরা দুপুরের আগেও বলেছিলাম, মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে ইসি। নতুন বিধিমালায় থাকছে না পোস্টার, সেই সঙ্গে এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার 7ম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সপ্তম কমিশন সভায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই বৈঠক চলে 3 ঘন্টার বেশি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সময় স্বল্পতায় সীমানা নির্ধারণ বিষয়ক আলোচনার অগ্রগতি হয়নি, তবে চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা 2025-এর খসড়া। জানান, শিগগিরই খসড়াটি ওয়েবসাইটে দেওয়া হবে মতামতের জন্য। সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয়, যেমন নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন যোগ হচ্ছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন, থাকছে লিফলেট, হ্যান্ডবিল। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। কমিশনার জানান, অস্ত্রের সংজ্ঞায় দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম ব্যবহারের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও বিবেচিত হবে, ফলে তারা প্রচারে যেতে পারবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। তিনি বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91-তে থাকা প্রার্থিতা বাতিল করার এখতিয়ারকে সন্নিবেশিত করা হচ্ছে।
এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট এই তিনটি বিষয়ের সামনে রেখে এগোচ্ছে দলটি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেওয়া হচ্ছে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের। অনেক নতুন মুখ থাকলেও নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী নেতারা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পর এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে কাজ শুরু করেছেন দলের নীতি নির্ধারকরা। প্রতি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে মাঠ পর্যায়ে চলমান আছে একাধিক জরিপ। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, একাধিক নয়, এবার একজন প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে। বাদ যাবেন অতীত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত ব্যক্তিরা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং সাংগঠনিক কিছু কাজকর্ম সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখন আরও গতি বাড়িয়েছি করার ক্ষেত্রে। কয়েক দফা জরিপ ইতিমধ্যে হয়েছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে, তারপরে আমরা আবারও করব এবং মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মীদের মতামতটা আমাদের সবচেয়ে প্রাধান্য পাবে। আমরা সার্বিক বিষয়গুলোকে একসাথে বিবেচনা করব। ত্যাগ, তিতিক্ষা, ব্যক্তিগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা। বিএনপি নেতারা জানান, প্রার্থী মনোনয়নে তরুণ নেতারা অগ্রাধিকার পেতে পারেন। দেখা যেতে পারে অনেক নতুন মুখ। এমন একজনকে সিলেক্ট করা হবে, মনোনয়ন দেওয়া হবে যার ইলেক্টেবিলিটি আছে, যে জনগণ এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। তৃতীয়ত দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। আর এত কয়েক বছরের মধ্যে তো অনেক নতুন প্রার্থী এসেছে, তরুণরা এসেছে। সুতরাং নতুন পুরাতন, নবীন প্রবীণকে মিশিয়ে একটি ব্যালেন্স করেই আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আনুষ্ঠানিক নির্দেশনা ফেলে নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনা সদরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। একই সাথে এ পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দেয় সেনা সদর। সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সাথে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। ভারত থেকে পুশিনের বিষয়ে জানান, সীমান্তে বর্ডার গার্ড ও কোস্ট গার্ড কাজ করছে। একই সাথে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো অবস্থা তৈরি হয়নি বলে জানান তিনি। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থানের অভিযোগ বিষয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়া গত 3 সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত 1996 জন সহ
মোট 15,262 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন 1850টি অভিযোগ বিশ্লেষণে 253 জনের গুমের তথ্য প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্নমত দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গুমকে। গত 4 জুন গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলন করে গুম কমিশন। এতে কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগ বিশ্লেষণ করে 253 জনের গুমের তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1. নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা। গুমের সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, এই তৎপরতায় বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত ছিল। ইন্ডিয়ার সাথে আপনার বাংলাদেশের যে আপনার ল এনফোর্সিং এজেন্সিজ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ যারা জড়িত, ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল। গুমে নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানিয়েছে কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান স্মরণে 5 আগস্ট সরকারি ছুটি। এবছর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পালন করা হবে বিশেষ কর্মসূচি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান 1 জুলাই থেকে অভ্যুত্থানের উদযাপনের আয়োজন শুরু হবে, তবে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মূল আনুষ্ঠানিকতা থাকবে। অন্যদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র তৈরি করতে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। 5 আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্রের কাজ শেষ হবে বলেও জানান তিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। 5 আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরো কয়েকজন অ্যাডভাইজার থাকবেন, তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে, এতে আর চুপ থাকার অবস্থা নেই। শিগগিরই সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণ সিটির সমস্যা নিয়ে সরকার উদ্বিগ্ন। নাগরিক সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ায় আর বসে থাকার সুযোগ নেই। নগরীর ডেঙ্গুর প্রকোপ নিয়ে সরকার সতর্ক রয়েছে। সবাইকে নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে চায় সরকার। অনুষ্ঠানে 23 কোটি টাকা ব্যয়ে 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন কাজের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দেশের সব উপজেলায় এমন পাবলিক লাইব্রেরি তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই, এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। শিক্ষিত নাগরিক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলে, তাই পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করেছে আওয়ামী লীগ। এ মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, প্রয়োজন বাস্তব ও উৎপাদনমুখী রাজনীতি। জিয়াউর রহমান 3.5 বছরে যা করেছেন তা আর কোনো সরকারই করতে পারেনি। সেমিনারে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার সব বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আধিপত্য কায়েম করেছিল। এসব কারণেই জিয়াউর রহমানের
শুরু করা গণমুখী শিক্ষার ধারা এখনো থমকে আছে। নিজেদের জনগণের দল বলে প্রচারিত করে, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? কেন তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল? ৭৮ সালে সামরিক আইন প্রত্যাহার হয়নি, ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মধ্যে পড়েছেন, শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, কিন্তু হতে দেননি, তিনি কি বলে যে গুলি চালাতে দেননি। সামনে বিপিএল এ ভেন্যু বাড়াতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে বরিশাল ও রাজশাহী ভেন্যু নিয়ে কাজ শুরু করছেন কর্তারা, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। অন্যদিকে ভাবমূর্তি রক্ষা করতে বিপিএল এর দল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে বোর্ড। প্রয়োজনে কম দল নিয়েই বিপিএল চালিয়ে যাওয়া হবে, জানিয়েছেন আকরাম। বিপিএল জিতে এভাবেই বরিশালে গিয়ে সমর্থকদের সাথে উদযাপন করেছে দলটা। রংপুর রাইডার্সও দর্শক সমর্থক তৈরি করতে পেরেছে, তাতে বিপিএল এর ভেন্যু বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। বিসিবি গুরুত্বের সাথে নিয়েছে বিষয়টা। সামনের মৌসুমে ভেন্যু বাড়ছে অনেকটাই নিশ্চিত। ভেন্যু বাড়াতে পারে, আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি। যেহেতু আপনার গত 1-2 বার বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম অ্যান্ড এওয়ে হয়। অ্যান্ড বরিশাল ভেরি পপুলার টিম, কারণ এটা গতবার আপনারা দেখেছেন। সো এই সবগুলো মাথায় আছে এবং এই ফ্যাসিলিটিসগুলো বারবার চিন্তাভাবনা আছে আমাদের। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে। চিটাগং কিংসও পারিশ্রমিক নিয়ে সমস্যায় ফেলেছে বিসিবিকে। বিপিএলের স্বার্থে দল কম হলেও কঠিন সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। গতবার দেখেছেন আপনার কিছু টিম ছিল যারা ওদের কোনো মানে ধারণাই ছিল না, এবং আমি মনে করি না ওদের মতো লোকরা কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। বাট এবার আমরা ভেরি অ্যালার্ট এবং ভালোভাবে আমরা বিপিএল যেন করতে পারি। বৃষ্টি ও জাতীয় দলে ব্যর্থতায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। বিসিএল পিছিয়ে করা হবে ২৬ সালের শুরুতে। বিদেশি দল ও পিঙ্ক বল টেস্টের পরিকল্পনা আছে। সেটা আমরা আলাপ করেছি বুলবুল যখন বোর্ডে আসছিল, মানে লাস্ট ঈদের আগে, তো সেটা আমরা আলাপ করেছি। সম্ভবত আমরা চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না হয় শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। এটা হলে কম্পিটিশনটা অনেক বেশি হবে আমি মনে করি। নভেম্বরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পূর্ণ করবে 25 বছর। এমন উপলক্ষ স্মরণীয় করতে নানা উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেনমার্কের ফ্যানো দ্বীপে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 4 দিনের এই উৎসবে উড়ানো হবে 25,000 ঘুড়ি। আর বর্নিলে উৎসবে অংশ নিয়েছেন 26 দেশের 5,000 ঘুড়ি প্রেমী। 40তম এই উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার আর চলবে আগামী রোববার পর্যন্ত। আকাশ জুড়ে যেন রঙের মেলা। সমুদ্র পাড়ে উঠছে জেলিফিশ, ড্রাগন ও কমিক চরিত্রের সব ঘুড়ি। এ যেন এক চলন্ত ক্যানভাস। চোখ ধাঁধানো এই দৃশ্যের দেখা মিলবে ডেনমার্কের ফ্যানো দ্বীপে। 4 দিনের এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে এবার জড়ো হয়েছেন 26 দেশের 5,000 ঘুড়িপ্রেমী ও ঘুড়ি শিল্পীরা। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি উৎসবে ঘুড়ি তৈরির নানা পদ্ধতি এবং কৌশলও শেখান শিল্পীরা। এটা দারুণ। এত সুন্দর উৎসবে অংশ নিতে পেরে আমি খুবই খুশি। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ইন্দোনেশিয়ার 100 মিটার লম্বা একটি ঘুড়ি, যেটি তৈরি করা হয়েছে অর্গানিক পদ্ধতিতে। আমি অর্গানিক উপাদান এবং ঐতিহ্যবাহী ঘুড়ির কাঠামো ব্যবহার করে একটি ঘুড়ি নিয়ে এসেছি। পশ্চিমা উপায়ে আধুনিক উচ্চ প্রযুক্তির উপকরণ এবং কাঠামো ব্যবহার করা হয়েছে। 40 বছর আগে এই ঘুড়ি উৎসব শুরু হয়েছিল খুব ছোট পরিসরে। তখন মাত্র গুটি কয়েক পর্যটক অংশ নিয়েছিলেন। এখন এটি শুধু প্রতিযোগিতা নয়, পরিণত হয়েছে এক মিলন মেলায়, যেখানে ঘুড়ির মাধ্যমে মানুষ ভাগ করে নিচ্ছে নিজেদের সংস্কৃতি, কল্পনা আর ভালোবাসা। আমরা 40তম ফানো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উদযাপন করতে পেরে সত্যিই আনন্দিত। প্রথমে এটি খুবই ছোট পরিসরে শুরু হলেও এখন হাজার হাজার মানুষ এতে অংশ নেন। এটি এখন ঘুড়ি উড়ানোর সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। প্রশস্ত ও সমতল সমুদ্র সৈকত আর উপকূলীয় মৃদু বাতাসের জন্য এই দ্বীপটিকে ঘুড়ি ওড়ানোর জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়।
এবারের ঘুড়ি উৎসবে ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে জড়ো হয়েছেন ঘুড়িপ্রেমী ও শিল্পীরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।